60 বছর পর কংগ্রেস পরিচালিত সরকার তৈরি হতে যাচ্ছে তামিলনাড়ুতে এবং সম্পূর্ণভাবে 7খানা রাজ্যে একই সাথে কংগ্রেস সরকার চলবে। এটা কিন্তু অবশ্যই কংগ্রেসের জন্য একটা পজিটিভ দিক। আমরা যখন দেখতে পাচ্ছি সারা ভারত জুড়ে ভারতীয় জনতা পার্টির সরকার 22টা রাজ্যে চলছে, সেটা যদি আমাদের পজিটিভ দিক হিসেবে ধরে নিতে হয়, একদম ভারতীয় জনতা পার্টির শক্তি প্রদর্শন হিসেবে ধরে নিতে হয়, তাহলে অবশ্যই 7টা রাজ্যে যেভাবে কংগ্রেস সরকারে আসতে চলেছে সেটাও অবশ্যই একটা আলোচনার বিষয় হিসেবে আসে। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে কংগ্রেসের যে পজিটিভিটি এটার ক্ষেত্রে, সেটা কি আদৌ পজিটিভিটি, নাকি কংগ্রেসের কোথাও একটা আভ্যন্তরীণ মূল্যায়ন করার সময় এসেছে? এই প্রশ্নগুলো এই মুহূর্তে উঠছে, তার কারণ কংগ্রেস সম্পূর্ণভাবে কিন্তু দিশাহীন ভাবে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আমরা একই ছবি দেখতে পাচ্ছি। তার কারণ আপনারা জানেন যে কংগ্রেস যদি কোনো রাজ্য থেকে একবার সম্পূর্ণ ভোটে হেরে চলে যায়, তাহলে সেই রাজ্যে তাদের পক্ষে বর্তমান সময় ব্যাক করাটা কিন্তু খুব একটা সহজ হচ্ছে না। যেটা আমরা মধ্যপ্রদেশের ক্ষেত্রে দেখেছি, যেটা আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেছি বছরের পর বছর, এবং সেটা কংগ্রেস কতটা চায় এটা নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে। আমরা এই মুহূর্তে সরাসরি যেটা বলে শুরু করলাম যে তামিলনাড়ুর ক্ষেত্রে 60 বছর পর কংগ্রেস ক্ষমতায় ফিরছে, তার কারণ মাঝের যে সময়টা সম্পূর্ণ এআইডিএমকে ডিএমকে এই যে একটা দ্বৈরথ, এই যে একটা মেরুকরণের রাজনীতি, তার মধ্যেই কেটে গিয়েছে। এই মুহূর্তে সরাসরি কংগ্রেস কিন্তু এম কে স্ট্যালিনকে সমর্থন করেছিল, কিন্তু এম কে স্ট্যালিনের সরকারের ভাগিদারিত্ব তারা পায়নি। এম কে স্ট্যালিনের সরকারের মধ্যে কোনো ধরনের কোনো মন্ত্রিত্ব কংগ্রেস পায়নি, তারা বাইরে থেকে সমর্থন করেছিল। কিন্তু এই মুহূর্তে টিভিকে কে সমর্থনের মাধ্যমে সম্পূর্ণ সরকারের কিন্তু অংশীদারিত্ব পেতে চলেছে। এই 5জন এমএলএ কে দিয়ে যে কংগ্রেস সমর্থন করছে, তার মধ্যে 2জন মন্ত্রিত্ব পাবে এই শর্তের মাধ্যমে কিন্তু সরকারে তারা অংশগ্রহণ করছে। এবং জোট ভেঙে এসেছে, সেটা নিয়ে কনফ্লিক্ট তৈরি হয়েছে, সেটা আপনাদের জানিয়েছি অলরেডি। তো এই মুহূর্তে সরাসরি কোন কোন রাজ্যে ক্ষমতায় এসেছে, পাওয়ার শেয়ার করছে কংগ্রেস, আপনাদের জানাবো। এবং এই মুহূর্তে কংগ্রেসের কি কি পুনর্মূল্যায়ন করার প্রেক্ষিত উঠে এসেছে সারা দেশের রাজনীতিকে কেন্দ্র করে, সেটাও আপনাদের জানাবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের জানাই কোন কোন রাজ্যে এই মুহূর্তে কংগ্রেস পরিচালিত বা কংগ্রেস সমর্থিত সরকার চলছে। তার মধ্যে প্রথম এই মুহূর্তে উঠে আসবে অবশ্যই কর্ণাটক, তারপরে অবশ্যই এই মুহূর্তে কেরালায় তারা জয়লাভ করেছে, তাই কেরালাকেও আমাদের ধরতে হবে। তার সঙ্গে অবশ্যই তেলেঙ্গানা, তার সঙ্গে ঝাড়খণ্ড, এবং অবশ্যই তামিলনাড়ুতে তাদের সমর্থিত সরকার তৈরি হতে যাচ্ছে যেহেতু, সেটাও ধরতে হবে। এবং হিমাচল প্রদেশ, সেখানেও কংগ্রেস সরকার চলছে, এবং জম্মু অ্যান্ড কাশ্মীরে সেখানেও কিন্তু কংগ্রেস সমর্থিত সরকার চলছে, যদিও সেখানে তারা সরকারের অংশীদারিত্ব গ্রহণ করেনি, তারা বাইরে থেকে সমর্থন করছে। তো এই 7টা রাজ্যে যে তারা পাওয়ার শেয়ার করছে, সেই পাওয়ার শেয়ারটা কি খুব একটা প্রেস্টিজিয়াস? অর্থাৎ আপনারা বুঝে দেখুন, কংগ্রেস এত বছরের একটা দল এবং সেই জায়গা থেকে তাদের যে ডিক্লাইনটা, সেটা কেন এই মুহূর্তে এই ধরনের একটা প্রেক্ষিত তৈরি করছে? এবং কংগ্রেসকে অবশ্যই এই মুহূর্তে ভাবতে হবে যে তারা এই যে সামগ্রিকভাবে পাওয়ার শেয়ার করছে, তার মাধ্যমে নতুন কোন রাজ্যে কেন তারা নিজেদের যে পুনরুদ্ধার করার জায়গাটা, জমি পুনরুদ্ধার করা, সেটা কোনো মতেই আর করতে পারছে না। এই প্রশ্নগুলো তো এই মুহূর্তে উঠছে। এবং অবশ্যই আপনারা দেখবেন যে কংগ্রেসের বিভিন্ন ধরনের দিক শূন্যতা, একদম রীতিমতন হঠকারী সিদ্ধান্ত কিন্তু আমরা লাগাতার দেখতে পাবো প্রত্যেকটা একদম নির্বাচনের ক্ষেত্রে। যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসি, কংগ্রেস 2006 সাল পর্যন্ত একা লড়াই করেছিল। 2006 সালের পরবর্তী সময় তারা আবারও একদম তৃণমূল কংগ্রেসের হাত ধরলো, ক্ষমতায় এলো, তার পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে ঠিক ইমিডিয়েট পরের যে বিধানসভা ভোট, সেখানে বামেদের হাত ধরলো, তার পরবর্তীতে আবারও বামেদের হাত ধরলো, মাঝখানে বামেদের সঙ্গে জোট তারা ছেড়ে দিল, তার পরবর্তীতে আবার 2026-এ একা 294টা আসনে তারা লড়াই করলো, যেখানে তাদের সাংগঠনিক দুর্বলতা অবশ্যই রীতিমতন ভিজিবল ছিল। রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি মাত্র নোটার থেকে কয়েকটা বেশি ভোট পেয়েছেন, এটা পশ্চিমবঙ্গের সিনারিও। তো তখন বিভিন্ন রাজ্যে এই মুহূর্তে কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন, একটা জাতীয় দল, কংগ্রেস একটা জাতীয় দল, তো সেই জায়গা থেকে তারা কেন সামগ্রিকভাবে তাদের যারা জোট সঙ্গী ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে যারা রয়েছে তাদেরকে একত্রিত করতে পারছে না, তাদের সঙ্গে সিট
শেয়ারিং এ যেতে পারছে না, সেই পদ্ধতিতে কেন তারা একদম আন্দোলন করতে নামতে পারছে না। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে জায়গাটা উঠে আসছে যে হিন্দি পাট্টি বলে যে জায়গাগুলো তৈরি এবং সেগুলো পরিচিত, সেইগুলোতে কিন্তু কোনো মতেই কংগ্রেস দাঁত ফোটাতে পারছে না। আপনারা বুঝে দেখুন, গৌরব গগৈ তিনি তরুণ গগৈয়ের ছেলে, তিনি একদম লোকসভার একজন প্রমিনেন্ট সাংসদ, জোরহাটের পক্ষ থেকে তিনি ইয়াং একজন সাংসদ, কিন্তু তিনি যখন ভোটে দাঁড়াচ্ছেন তিনি নিজে হেরে যাচ্ছেন। এই যদি কংগ্রেসের এই মুহূর্তে পরিস্থিতি তৈরি হয়, যিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন সেই গৌরব গগৈ ভোটে হেরে গেলেন, সেই জায়গা যদি তৈরি হয় আসামের মতন জায়গায়, যেখানে কংগ্রেসের সরকার পরপর প্রত্যেকটা বছরে তৈরি হয়েছিল 2016 সাল পর্যন্ত, সেখানে এই মুহূর্তে কিভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে দাঁড়িয়ে কংগ্রেস লড়াই করবে, এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। এবং গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা, যে হিন্দি পট্টিতে কংগ্রেস কমপ্লিটলি কিন্তু হারিয়ে যাচ্ছে এবং বিজেপি কমপ্লিটলি স্ট্রেনদেন হচ্ছে, প্রতিনিয়ত তারা স্ট্রেংথ বাড়াচ্ছে হিন্দি পট্টিতে। তো সেটাকে যদি দখল না করতে পারে কংগ্রেস কোনোভাবেই, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে তারা লড়াইটা করবে? আমরা যে আন্ডারস্ট্যান্ডিংটা দেখতে পেয়েছিলাম 2024 সালে অখিলেশ যাদবের সঙ্গে, একদম সরাসরি উত্তরপ্রদেশে অখিলেশ যাদব রীতিমতন তাদেরকে সিট ছেড়ে দিয়েছিলেন কংগ্রেসকে, তো সেই জায়গাটা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে কেন হচ্ছে না, এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। এবং গুরুত্বপূর্ণ যে জায়গাটা, যে সরকারে আসতে গেলে কংগ্রেসের কোন কোন জায়গায় আরো গুরুত্বপূর্ণ ভাবে একদম সরাসরি জোর দিতে হবে, এই বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ। তার কারণ কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে একদম সরকারে চলে আসবে লোকসভার ভিত্তিতে, লোকসভা ভোটের ভিত্তিতে, সেটা কিন্তু কখনোই হবে না। এর আগেও যে ইউপিএ সরকার 1, ইউপিএ সরকার 2 তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে বিভিন্ন দলকে এক ছাতার তলায় এনে কিন্তু সরকারটা তৈরি হয়েছিল। সেখানে বামপন্থীরা ছিল, সেখানে সিপিআইএম ছিল, সেখানে ডিএমকে ছিল, প্রত্যেকেই ছিল। এই রিজিওনাল পার্টিগুলোকে যদি একত্রিত না করতে পারে কংগ্রেস, তাহলে কিন্তু এইভাবে এনডিএ জোটের সম্পূর্ণ বিরোধিতা কখনোই কংগ্রেস করতে পারবে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটার পর একটা রাজ্য যদি কংগ্রেসের হাত থেকে এভাবে বেরিয়ে যায়, যেভাবে তৃণমূল কংগ্রেসের হাত থেকে একটা রিজিওনাল পার্টির হাত থেকে সম্পূর্ণ রাজ্যটা বেরিয়ে গেল, যেভাবে ওড়িশা নবীন পট্টনায়ক একটা রিজিওনাল পার্টি বিজেডি, তার হাত থেকে সম্পূর্ণ রাজ্যটা বেরিয়ে গেল, এইভাবে যদি একটার পর একটা রাজ্য ভারতীয় জনতা পার্টির কাছে হারিয়ে যায়, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে কংগ্রেসেরও পরবর্তী ভবিষ্যৎ খুব একটা মসৃণ হবে না। এটা কি রাহুল গান্ধী বুঝতে পারছেন না? রাহুল গান্ধী এই মুহূর্তে কংগ্রেসের যে জয় লাভ করা রাজ্যটা কেরালাতে শপথ গ্রহণের দিন তিনি যাবেন, তো সেই জায়গাটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন আসবেন দেশের প্রধানমন্ত্রী, তো সেই ক্ষেত্রে তিনিও যাচ্ছেন কেরালায়। তো কেরালায় যদি কংগ্রেস সরকার গঠন হওয়ার ক্ষেত্রে রাহুল গান্ধী যান, দিল্লিতে কংগ্রেস কেন আম আদমি পার্টির বিরুদ্ধে লড়াই করলো, এই প্রশ্ন তো এই মুহূর্তে উঠবেই, যেখানে আম আদমি পার্টির বিভিন্ন সাংসদরা কংগ্রেসকে সমর্থন করে। এই জায়গাগুলো কিন্তু এই মুহূর্তে একটা পর্যালোচনা করা, একটা মূল্যায়ন করা, একটা বৃহৎ পার্সপেক্টিভকে সামনে রেখে ছোট ছোট রাজ্যের ক্ষেত্রে যে লড়াইটা, সেগুলোকে কি কোথাও গিয়ে সিট শেয়ারিং এর মাধ্যমে ধরে রাখা, কিংবা একটা প্রেক্ষিত তৈরি করা। অন্তত কেরালায় যেভাবে একটা দ্বৈরথ তৈরি হয়ে আছে, এলডিএফ নয় ইউডিএফ, বামপন্থীরা নয় সরাসরি কংগ্রেস, এদের মধ্যেই সরকারটা থাকে, তো বিজেপি কে ঠেকাতে পারবে সেই জায়গাটা কি কংগ্রেস কোনোদিন এই মুহূর্তে আর তৈরি করতে পারবে? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে এবং অবশ্যই সেই প্রশ্ন আপনাদের সামনে রাখলাম। এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই মুহূর্তে যেভাবে বিরোধিতা করছে, তাতে কি কোনো মতে 2029-এ খুব একটা সুরাহা হবে? এই প্রশ্নটা উঠেই। এবং তারা যে সুযোগটা পেয়েছিলেন 2024-এ, দেশের মানুষ তাদের যে সুযোগটা দিয়েছিলেন বিরোধিতা করার ক্ষেত্রে, সেই শক্তিটুকুও কি তারা ধরে রাখতে পারবেন শেষ পর্যন্ত 5 বছর পর? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। তার কারণ 2027 সালে উত্তরপ্রদেশে ভোট রয়েছে, পাঞ্জাবে ভোট রয়েছে এবং পরপর লাগাতার তারপর থেকে ভোট রয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে পশ্চিমবঙ্গের রেজাল্ট, এই যে আসামের রেজাল্ট, সেগুলো রিপিট হবে না তো? এই প্রশ্ন ওঠে আপনাদের সামনে। সমস্ত প্রশ্ন রাখলাম, আপনারা বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করুন, নিজেদের মধ্যে উত্তর দিন, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং অবশ্যই সেই ধরনের কোনো ভিডিও আপনাদের যদি জানার আগ্রহ থাকে, সেটা নিয়ে আমাদেরকে বলুন, আমরা অবশ্যই আলোচনা করার চেষ্টা করবো, ব্যাখ্যা করার চেষ্টা করবো, আপনাদের সামনে রাখার চেষ্টা করব, সমস্তটাই করব। এবং অবশ্যই আপনারা যদি ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না টক টু বাংলা, এবং অবশ্যই থ্যাঙ্কস এবং জয়েন বাটন ক্লিক করে আমাদের আর্থিক সাহায্য করতে পারেন।